কি রোদ উঠেছে। এই জায়গাটা বন্ধ, দরজাটা, নইলে ব্যালকনি। হ্যাঁ হ্যাঁ, ব্যালকনির মতন রুমটা কিন্তু খুব সুন্দর। শ্রীনগরের হোটেলটা, হ্যাঁ। মাম্মি তুমি রেডি? আজকে তাহলে আমাদের বেরিয়ে যাব, ফাইনাল ডে ঘোরা শেষ সফর। কেমন লাগলো হুগলি? ভালোই লেগেছে, একটু হ্যাকটিক জার্নি ছিল, অনেকটা ডিস্টেন্স একটা জায়গা থেকে। হ্যাঁ, আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অনেকটা ডিস্টেন্স না, কম সময় অনেক কিছু দেখালে তাহলে শরীরে ধকল যাবে। এইসব জায়গা ঘুরতে গেলে অ্যাটলিস্ট 4-5 দিন মানে থাকা উচিত, নাহলে হুড়মুড় করে বেরো ঢোকো। বয়স হয়ে গেলে মুশকিল, অল্প বয়সীতে কোনো ব্যাপার না। আর এখানে আমাদের ট্রিপে তো বেশিরভাগই তো খাওয়া দাওয়া খুবই ভালো, চাইলে আবার সেকেন্ড টাইমও দিচ্ছে সবকিছু। এখন ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে আবার লাস্ট যে জায়গাগুলো আছে দেখবো, ঘুরবো, তারপরে বাড়ি আমাদের ড্রপ করে দেবে আর কি। সে ওয়েস্ট বেঙ্গল অফিসে দিদিবাগ ওখানে ড্রপ করে দেবে, ওখান থেকে যে যার মতন করে ট্রান্সপোর্ট খুঁজে বাড়ি চলে যাবে। অনেকটা এলাকা জুড়ে না, কয়েক বিঘা, হ্যাঁ, সরকারেরই সম্পত্তি। সামনের দিকে বাগানটা, হ্যাঁ খুব সুন্দর বাগান, তো সবাই এখানেই আছে। 8:25 চলবে, চলো তাহলে যাই। হ্যাঁ, যে জিনিসগুলো রেখে যাই। আর এটা হচ্ছে শরৎচন্দ্র স্মৃতি ভবন। আমরা আগে ওনার জন্মভিটাটা দেখবো, দেখে তারপর এই মিউজিয়াম যেটা বলে এইটা মিউজিয়াম। তখন তো কিছুই ছিল না, বলো। মরেও মরল না। সময় নয় না, ফুলটাও খুব সুন্দর। ওই যে একটা গান আছে বকুল ফুল নিয়ে, যাবো একটু। পাশে লেখা আছে না এখানে ঢোকা যাবে না, তালা দেওয়া ওটাতে একটা দাঁড়িয়ে পড়বে ছবি। ছবি তুলে এখানে লাভ নেই না। বাড়ি লাল করুক, নীল করুক, পাকা করুক, কাঁচা করুক, করতেই হবে। থাকবে কিছুই তো দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ও
আমাদের ইস, এই নামটা মধুরিমা। মধুরিমা। দেখা কিন্তু যায় না। ভালোই লাগছে বলো মা? একটু দেখি। দেখো দেখো কিছু দেখতে পাও কিনা। হ্যাঁ দানা কিছু দেখা যায়। এ বাবা, মশামাছি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ সেমন কিছু নেই। জঙ্গল আস্তে আস্তে জায়গাটার নাম বলো তোমা? এলে তো এবার বলো। যাক, দেবানন্দপুর। মেশিনে তারা পায়খানা পরিষ্কার করে হয়। আজকে পুকুর পাড়ে ছিল একটা পলাশ। আমের মুকুল। হ্যাঁ এটা হচ্ছে স্মৃতিগার আর কি। ভেতরে, হ্যাঁ ভেতরে সব মানে পুতুল বানিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী, মানে জীবনে যা যা ঘটেছে একদম বাল্যকাল থেকে একদম শেষ বয়স অবধি পুরোটাই তুলে ধরেছে, তাই না মা? খুব ভালোই লাগলো, সবই সুন্দরভাবে সব দেখিয়েছে। কিন্তু একটাই বিষয়, আবার সেই ফটোগ্রাফি অ্যালাউড না। যাই হোক, এরকম পুতুল দিয়ে কাজ কিন্তু এর আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। ক্লে না? হ্যাঁ এখানে গ্রামেরই একজন, নাম জানি গোপাল দাস। হ্যাঁ শ্রী গোপাল দাস, উনি পুরোটা তৈরি করেছেন পুতুল দিয়ে। হ্যাঁ ও আচ্ছা, পেন্টিংটা পুতুলের যে করা, হ্যাঁ ওটা কি উনি তো সব করেছেন। এই গ্রামেরই গ্রামবাসী। হুম, এবার আমরা বাইকে তোলা দিয়ে পার্কিং থেকে মন্দিরটা হেঁটে ধরো এইখান থেকে ওই বাড়িতে, কেমন? আর যেখানটাতে লেখা থাকবে দেখবে রাস্তার উপর বাস বেরিয়া, আমরা ওখানে এসো এসো বাস এসো। ও আমাদের যেতে বলছে, দেখো এখান থেকে আবার হ্যাঁ চলো। হ্যাঁ 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 ধ্বংসেশ্বরী এরপরেই যাবো আমি। জলটা নিয়ে এসো, দিয়ে দেবো। অংশেশ্বরী মন্দির দেখতে, অংশেশ্বরী মন্দির
বাংলার একটি অতি বিরল মন্দির। 1799 সাল রামেশ্বর, রাজা রামেশ্বর এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেন। দাদা এর ইতিহাস কিছু বলছেন কেউ? ও সরি, রামেশ্বর হচ্ছে পাশের ওই অনন্ত বাসুদেবের মন্দির হচ্ছে রামেশ্বর। ভুল বলেন না, রাজা নৃসিংহদেব এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেন। তার আগে 1792 সাল থেকে 1798 উনি কাশীতে গিয়েছিলেন। সে সময় উনি তন্ত্র সাধনা করেছিলেন। সেই তান্ত্রিক মত অনুযায়ী শরীরের যে তন্ত্রগত যে ভেদ, তার উপর নির্ভর করে নির্মাণ করেছেন। দুর্ভাগ্যক্রমে 1802 নাগাদ ওনার মৃত্যু হয়। তারপরে ওনার দ্বিতীয় স্ত্রী শঙ্করী মন্দির নির্মাণ কার্য চালিয়ে যান এবং 1814 সালে মন্দিরটি নির্মাণ সম্পন্ন হয়। মন্দিরটি 13 চূড়া বিশিষ্ট, 13 রত্ন মন্দির। প্রত্যেকটা চূড়া এক একটি অর্ধপ্রস্ফুটিত পদ্ম ফুলের মতো। বলা হয় মনুষ্য জন্ম হচ্ছে দেব এবং পশু জন্ম মিশ্রিত জন্ম। আমরা এই মানব শরীরেই মানব থেকে মানব হতে পারি, আবার মানব শরীরেই দানব হতে পারি। তো সেই কারণে চৈতন্যটা ওরকম অর্ধপ্রস্ফুটিত হিসেবে দেখানো হয়েছে। সাধন করে জীবনটাকে পূর্ণ চৈতন্য রূপে বর্তমান ওই মোগরা, এই বর্ধমান এদিকে যাবে। আরে বর্ধমান চলে গেল। যাই হোক, সেইখান থেকেই নেটওয়ার্কটা আমাদের কি হয়, বলতে থাকলে না একটা এই জাল বলতে হয়, মাকড়সার জাল। তাল কেটে যায়, মাকড়সার জালটা ছিঁড়ে গেলে তখন সমস্যা হয়। না না, একটু হয়ে যায় মাকড়সার জালটা একটু। যাই হোক, সেই অর্ধপ্রস্ফুটিত চৈতন্য যে মনুষ্য শরীর, সেটা ওই চূড়াগুলোতে দেখানো হয়েছে। আর 13টা চূড়া হচ্ছে আমাদের যে জীবন, তার প্রতীক। 13টা চূড়া হচ্ছে বিশ্লেষণ হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, অহং, মন এবং বুদ্ধি। ঠিক আছে, এই 13 তত্ত্ব। গীতাতে আপনি যদি যান, সেখানে 8 তত্ত্বের কথা বলা আছে। ভূমির আপ নল বায়ু খঙ্গমন বুদ্ধি রেবচ অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতি রাষ্ট্রধা। 13 চক্র নয়, চক্র হচ্ছে 7টা, 6টে চক্র, 6টা। আর সপ্তম হচ্ছে সেখানে পৌঁছাতে হয়, সেটা অন্য জিনিস। 13 তত্ত্ব। গীতাতে 8 তত্ত্বের কথা বলা হয়েছে, যেটা বললাম এই মাত্র। পঞ্চভূত, মহাভূত, আর অহংকার, মন এবং বুদ্ধি। অহংকার নয়, অহংকার আলাদা। অহং, মন এবং বুদ্ধি। এরপরে এখানে 13 তত্ত্ব বলা হলো। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, অহং, মন এবং বুদ্ধি। তন্ত্র হচ্ছে দেহতত্ত্ব, এই শরীর তত্ত্ব। তন মানে হচ্ছে শরীর, ত্র হচ্ছে ত্রায়তে ইয়াহা, তনসা তন্ত্রঃ। যাই হোক, আর আপনি যদি সাংখ্যে যান, সেখানে 25 তত্ত্বের কথা বলা আছে সাংখ্যে, পুরুষকে নিয়ে। যাই হোক, বলতে গেলে অনেক। তো সেই তন্ত্রের এই 13 তত্ত্ব এখানে দেখানো হয়েছে। তাছাড়াও মন্দিরের প্রত্যেকটি চূড়ার সাথে প্রত্যেকটি চূড়ার যোগাযোগ আছে, দেখতে পাবেন ভেতর দিয়ে সব করা এক বিশেষ ভাবে এখানে তৈরি হয়েছে। তন্ত্রের অত তো গভীরতা আমার জানা নাই, তন্ত্র সাধনাও আমি করি নাই। উনি সেই ভাবেতে এটাকে বানিয়েছিলেন। আর ভেতরে যে মা আছেন, নিচে শায়িত শিব, পাথরের শিব,
তার বক্ষ দেশ থেকে, কোথাও কোথাও লেখা আছে নাভিমণ্ডল থেকে, এখানে বলে বক্ষ দেশ থেকে একটি পদ্ম ফুল বেরিয়ে এসছে পদ্মের, সেই পদ্মের উপরে মা ললিত মূর্তিতে বা ললিত মুদ্রায় মায়ের বাম পাটি ডান পায়ের ওপর তোলা আছে। পদ্ম ফুলের ওপর একটি পা মাটিতে রেখে আমরা এইভাবে বসি না, পাটাকে ভাঁজ করে, ললিত মুদ্রায় মা সেখানে বসে আছে। নীল বর্ণের মা, নিম কাঠের তৈরি মায়ের এই রূপ। তো সেই হংসেশ্বরী, হংস কথাটার অর্থ যেটা তন্ত্র শাস্ত্র বা সাধন অর্থে বলা হয়, এটা অজপাকে উল্টে দিলে হংস হয়। আমরা যে প্রতিটা প্রাণী জগতে, প্রতিটা প্রাণী প্রতিদিন শ্বাস প্রশ্বাস করে, নিঃশ্বাস প্রশ্বাস নেয়। যখন আমরা শ্বাস নেই তখন এটা হচ্ছে শো, আর যখন ছাড়ি তখন হচ্ছে হং। তাহলে শো হং মানে আমি সেই শো হং। প্রতিটি প্রাণী এই অজপা জপছে, জপতে 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 যখন এটা উল্টে যাবে। খুব একটা ভালো কথা বলেছেন দেওঘরে তপবনের বালানন্দ মহারাজজি। আমার তো দেখ সৌভাগ্য, আমি অনেক আগে ছিলেন, 1900 সালের কাছাকাছি বালানন্দ মহারাজজি। তিনি একটা খুব সহজ কথায় বলেছেন, বেটা উলট যা, উলট জানে তো সব শেখা হয়ে যায়। তো আমাদের সবকিছু উল্টা। গীতা তো আপনি যদি দেখেন সেখানে পঞ্চদশ অধ্যায় খুব সম্ভবত, সেখানে ওই বৃক্ষের কথা বলা আছে, জ্ঞান বৃক্ষের কথা। একটি গান আছে স্বপ্ন প্রসূর, খুব বিখ্যাত, এমন উল্টা দাসবা গুরু কোন জায়গায় আছে, যার উপর মানে গাছের গোড়া, নিচ দিকে 3 ডাল বেয়ে আছে। গাছটা সেখানে উল্টো। ঠিক আছে, আমি গীতার ওই শ্লোকটা এই মুহূর্তে মনে করছেন, খুব সম্ভবত পঞ্চদশ অধ্যায়ের একদম শুরুতেই শ্লোকটা রয়েছে। সেখানেও গাছের শিকড় গুলো উপর দিকে, নিচ দিকে, ছন্দাংশি যস্য পর্ণানি যস্ত্বং বেদ সবেদবিদ ঊর্ধ্বমূলমধো শাখা অশ্বত্থুব প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি ইয়ঃ বেদঃ সবেদবিদ। মানে যার ঊর্ধ্বে মূল, নিচের দিকে শাখা, ঊর্ধ্বমূলমধো শাখা, এইভাবে সেখানে ব্যাখ্যা করা আছে। এই বৃক্ষের মূলটাও উল্টো দিকে আর শাখাগুলো সব নিচের দিকে। যাই হোক, আমাদের ভারতীয় যে সনাতনী পন্থাতে এভাবেই সব দেখানো হয়েছে। তো এই সোহং প্রতিদিন আমরা যে জপ করছি, আমরা 21,600 বার সারাদিনে। মানুষ আরেকটু আছে, সেটা বলা যায় না, সেটা গুরুর কাছে শুনতে হয়। 21,600টা বলা যায়, তার পরেরটা আর এরকম প্রকাশ্যে বলা যায় না। সেই সোহংটা জপতে জপতে উল্টে দিলেই হংস, সেই হংস থেকে পরমহংস। সেই পরমহংস শরীরের ভেতরেই বিদ্যমান, যার যার দর্শন হয়েছে তার তার শরীরের ভেতরেই হয়েছে, বাইরে কোথাও দর্শন হয়নি। ভগবানকে, ঈশ্বরকে যাই বলুন, বাইরে খুঁজে কোথাও পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। ধন্যবাদ। আমরা এখন সেই হংসেশ্বরী মন্দির দেখতে যাচ্ছি, সেটা আমরা মন দিয়ে দেখবো। ধন্যবাদ। ওরা গভর্নমেন্টের, তাই নীলবাতি দিয়েছে ওই জন্য। ট্যুরিজম থেকে যারা এসছেন ওইখানে গিয়ে জুতোটা খুলুন। হ্যাঁ, জুতো পরে মন্দিরে ঢুকতে দেবে না। আচ্ছা বলছি, ছবি টবি তোলা যাবে? ভিডিও তুলতে না করে যে এমনি স্টিল ছবি, ছবি, আচ্ছা। হ্যাঁ, বাইরে থেকে আপনি তুলতে পারেন। ভেতরে ভেতরে শুধু ছবি? এই বাইরে থেকে সবটাই দেখা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। না, এরা সঙ্গে আচ্ছা, এখানে জুতো খুলতে হবে মা? কি আছে, সবাই এখানে আছে, বলে দিন যে পুজো রিলেটেড ব্যাপার, এনার সঙ্গে কথা বলে। আসো। না
জুতো খুলতে হবে। মামি একদম সিমিলার আছে না? হ্যাঁ পুরোটা, আর মনেও আছে আমার। সেবার তো দিদান ছিল। মোজা পরলেও লাগবে, হ্যাঁ খুব মোটা ওরকম উলের মোজা পরলে তাহলে হয়তো শীতের মোজা। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে অন্যান্য নকশা, যা 13টি মিনার বা রত্ন রয়েছে, এটি একটি প্রধান বৈশিষ্ট্য। 5 তলা বিশিষ্ট এই কাঠামোটি তান্ত্রিক রীতি অনুসারে মানবদেহের নারী যেমন ইরা, পিঙ্গলা, ব্রজক্ষ, সুষুমা এবং চিত্রিণী প্রতিনিধিত্ব করে বলেই জানা যায়। মন্দিরের প্রধান দেবতা নীল নিম কাঠ দিয়ে তৈরি দেবী কালীর এক রূপ। দেবী হংসেশ্বরী 4 হাত বিশিষ্ট মূর্তি। কথায় আছে, রাজা নৃসিংহদেব মহাশয় 1799 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু 1802 সালে তার মৃত্যুর ফলে তার স্ত্রী রানী শঙ্করী 1814 সালে নির্মাণ কাজ সম্পন্ন করেন। মন্দিরটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ ASI এর অধীনে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয় এবং অবশ্যই এটি বাংলার অন্যান্য স্থাপত্য ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রমাণও বটে। বাঁশবেড় এবং ত্রিবেণী রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত, যা সহজেই যাতায়াতযোগ্য করে তোলে। নিকটবর্তী অনন্ত বাসুদেব মন্দির এবং স্বভাবকালী মন্দিরও দেখা যায়। হংসেশ্বরী মন্দির দেখা হয়ে গেল। হ্যাঁ, আমরা অবশ্য অনেকবার এসেছি, এটা আমাদের ফার্স্ট টাইম নয়। যতবারই ভালো লাগে। জাস্ট দর্শন করলাম, পুজোটা দিতে পারিনি, কারণ ব্রেকফাস্ট করেছি, ডিম সেদ্ধ। মা খেয়েছে ডাবল ডিমের অমলেট। বলো বলো। হ্যাঁ, তুমিও খেয়েছো। তারপর ডাবল 2টো ডিম, 4টে ডিম খেয়েছি। মা টোটাল 4টে ডিম। আর অন্যবার কোনোবার এসে ট্রাই করা যাবে, তাই না? এতবারই আসি, কিন্তু একবারও পুজো হয়, সেটা আমি অনলাইনে দেখে নেব টাইমিংস, তাই না? এতবার যে এসছি, কোনোবার কিন্তু পুজোটা দেওয়া হয়, দর্শনই। এক এক জায়গায় থাকে পুজো, হয়ও হয় না। সেই জন্য ভাবছি এবার পুজোটা একটু দেখি। খিদে কিন্তু সেরকম পাইনি না, এটা ভর্তি। তুই আর কি খেয়েছিস? আমি যা খেয়েছি, আমার এত খিদে পেয়েছিল, এত। বাইরে গিয়ে যদি আবার যেখানে ওপরে ওপরগুলো মুছে দিবি, কেটে দিবি। বেঁকছে, আবার বেঁকে যাবে। হাঁটো। আমি তো কথা বলছিলাম, বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাবে। কত টাইম দিয়েছে এখানে? 1 ঘন্টা? 1 ঘন্টা কেন হয়েছে কি? দেখো সব আছে চকলেটটাই। হ্যাঁ, চকলেটে থাকলে খেতে পারতাম। ব্যান্ডেল চার্চে কিন্তু আরেকবার আসতে হবে। ভালো করে দেখা হয়নি। তারপরে কামারপুকুরটা সম্ভব না কল্যাণ থেকে। ওপরে যে ভিউ, কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠিনি। আরেকবার উঠেছি। কি হলো? কি রে বাবা? হ্যাঁ, একটু সাবধানে, বুঝলে? উঠে যাবো? হ্যাঁ, উঠে পড়ুন।